আজকে আমার প্রথম গেস্ট হচ্ছে এমডি ফখরুল ইসলাম। উনি একজন highly intelligent person. ওনার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। He's always enlightening me in some way, shape, and form. So without further ado, আমি bring করছি onto the screen ফখরুল ভাইয়া। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি কেমন আছো প্রিসিলা? ভালো আছি। Thank you so much আজকে আমার সাথে জয়েন হওয়ার জন্য। I really do appreciate it. So, where do I start? First and তোমার foremost, স্টুডিওটা খুবই সুন্দর। That's where we thank start. you. Thank you. Let's start at the beginning. আপনার initial reaction কি ছিল about what's happening? আমি একটু সারপ্রাইজ ছিলাম। মোস্টলি বিকজ অফ ল্যাক অফ ইনফরমেশন প্রবাবলি। দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এক্স্যাক্টলি রাইট নাও স্টেট অফ অ্যাফেয়ার্স কি সেটা একদিকে যেমন কিছুটা অন্ধকারে ছিলাম। অন দ্য আদার হ্যান্ড অবশ্যই আমাদের কাজ থাকে এখানে। সো ওইভাবে ফলো করাও হচ্ছিল না। সো যখন হঠাৎ করে জানতে পারলাম যে ১৪৪ ধারা কারফিউ যেটা এটা করা হচ্ছে এবং মিলিটারি ডিপ্লয় করা হচ্ছে, মানে দ্যাট টোল্ড মি যে তোমার রিয়েল সিচুয়েশনটা কতটা কি অবস্থা। এর আগে তো আমরা খবরাখবর দেখছিলাম, বাট আই ওয়াজন্ট শিওর আর কি। সো নো, আই ওয়াজ আ জারিং আপডেট। আমি এটা জেনে আসলে আমি ধারণা করতে পারি নাই পরিস্থিতি কোথায়। ইয়েস, আমরা দেখতে পাচ্ছিলাম যে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে এবং প্রথমে পুলিশ, তারপর বিজিবি মোতায়েন করা। সো সবকিছু একটা অবশ্যই ইন্ডিকেশন কি অবস্থা, বাট নো, আই ওয়াজ শকড। And এই initial নিউজটা দেখার পরে আপনি কি even imagine করেছেন যে এত violent একটা সিচুয়েশন হবে? ভায়োলেন্ট সিচুয়েশন আমি ইয়েস এন্ড নো। ফর দ্য মোস্ট পার্ট ইয়েস। কারণ হচ্ছে বাংলাদেশের এই সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে, আওয়ামী লীগের সরকার আমলে প্রতিবারই তারা যে কোনো ধরনের এই স্কেলের প্রোটেস্টকে কিন্তু এই লেভেলে এসে স্কোয়াশ করেছে তারা, রাইট? সো ইট ডাজন্ট সারপ্রাইজ মি। তুমি ধরো যদি আমাদের একে একে আসি, যে কোটা আন্দোলন, সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন, এবং বিরোধী দল যখন আন্দোলন করে তখন তো লাইক মাটির সাথে পিষে ফেলে। যখন যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে প্রত্যেকটাতে শতাধিক মানুষ হচ্ছে সরকারের হাতে, পুলিশের হাতে নিহত হয়, মারা পড়ে। তো সেটা অন ইটস ওন খুবই একটা সারপ্রাইজিং ব্যাপার। এটা কোনো সুস্থ স্বাভাবিক কোনো সভ্য দেশেই এটা অ্যাকসেপ্টেবল না যে রাষ্ট্র এভাবে হচ্ছে মানুষের জীবন কেড়ে নিবে, যেখানে রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রের এক্সক্লুসিভ দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা হেফাজত করা, এবং সেইটার নাম ব্যবহার করে ওরা হচ্ছে বরং নাগরিকের জানমাল নষ্ট করে। তো যাই হোক, তো সেই লেগেসির কারণে অবাক হই নাই, কিন্তু স্টুডেন্টদের সাথে এই ধরনের আচরণ করা, এটা প্রথমবার অবাক হয়েছিলাম কোটা আন্দোলনের সময়, প্রথমবার যখন কোটা আন্দোলন হয়। এবং তারপর যখন সড়ক আন্দোলনটা হয়, সেটাতে তো লাইক স্কুল কলেজের ছেলে মেয়ে, একদম বাচ্চা ছেলে মেয়ে। তো সেখানেও সরকার যেভাবে হচ্ছে রিয়াক্ট করে, এবং ওই আন্দোলন শেষে তুমি তো অবশ্যই অনেকের সাথে তোমার যোগাযোগ আছে, আমি শিওর তুমি কিছু তথ্য পাও, আমরাও কিছু তথ্য পাই, গ্রাউন্ড লেভেলে জানতে পারি পরবর্তীতে। তো ইভেন সড়ক আন্দোলনের পর যেই মাত্রায় সরকার হচ্ছে হান্ট ডাউন করে সড়ক আন্দোলন শেষ হওয়ার পর অনেক মাস ধরে মানুষের বাসায় গিয়ে হান্ট ডাউন করে মানুষকে যেইভাবে হ্যারাস করা হয়, তো নাথিং সারপ্রাইজেস মি এনিমোর। শখানেকের মৃত্যুর ব্যাপারটা আই এম নট রিয়েলি সারপ্রাইজড। কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের একটা এক্সপার্টিজ আছে হচ্ছে যে কোনো আন্দোলন স্কোয়াশ করায়। তো সেটা যে তারা এবার এত সফলভাবে করতে পারছে না, দ্যাট ওয়াজ আমার এক্সপেকটেশনের বাইরে। আমি ভাবি নাই যে পরিস্থিতি এই পর্যায়ে পর্যন্ত আসবে যেখানে আওয়ামী লীগ সরকারকে পুলিশ থেকে র্যাব থেকে সেনাবাহিনীতে হপ করতে হবে। সো ইন দ্যাট সেন্স আমি একটু সারপ্রাইজ ছিলাম যে গ্রাউন্ড রিয়েলিটি এখানে। 100% এবং আমি চাচ্ছিলাম যে বিকজ আপনার একটা সিমিলার এক্সপিরিয়েন্স আছে, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন, এবং if any students are able to see this live stream, ওনাদের জন্য আপনার biggest piece of advice কি থাকবে as someone with experience? নো, ইয়া শিওর। আমি হচ্ছে ২০০৬ সালে তো ঢাকা ভার্সিটিতে ভর্তি হই। তো তারপর ২০০৭ সালের জানুয়ারি মাসে মিলিটারি প্যাক্ট কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসে। তো তারপর দেশের অবস্থা, মানে অবস্থা আর কি, ললেসনেস এর যে অবস্থা, সেখান থেকে অভূতপূর্ব সাফল্য। এটা অবিশ্বাস্য ব্যাপার যে একটা সময়, আমি তো অবশ্যই অনেকটাই সিনিক্যাল, কিন্তু সেই সময়টা, সেই টাইম পিরিয়ডটা গেভ মি হোপ
যে বাংলাদেশের মতো দেশ যেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এত গভীরে প্রথিত, দুর্নীতির রুট এত গভীরে এবং এখানে এত স্টেক হোল্ডার, যে এটা মানে ইফ ইউ ট্রাই টু থিঙ্ক ইট থ্রু যে কিভাবে এটাকে আনর্যাপ করা সম্ভব, ইটস ইম্পসিবল। লাইক এটা এত বাজে অবস্থা। তো আমি বিইং এ সিনিক্যাল পারসন, আমি কখনোই এটা বিশ্বাস করতাম না যে এই দেশে পরিবর্তন আসা সম্ভব ইফ ইট ওয়াজন্ট ফর দ্যাট তোমার 2 বছরের পিরিয়ডটা, কেয়ারটেকার গভর্নমেন্ট পিরিয়ডটা। তো তখন আমরা দেখলাম, তুমি তো তখন নিশ্চয়ই ছোট ছিলা এবং কতটুকু দেশের ইয়েতে ইনভেস্টেড ছিলা জানি না, বাট আমি তখন হচ্ছে কলেজ থেকে ইউনিভার্সিটিতে আসি এবং বাংলাদেশের তোমার অবিশ্বাস্য ব্যাপার, রাস্তাঘাটে যত অবৈধ স্থাপনা সবকিছু হচ্ছে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং যেই রাস্তাগুলো হচ্ছে খুবই সরু রাস্তা, সবসময় জ্যাম লেগে থাকতো, সেই রাস্তাগুলো যখন আশেপাশের অবৈধ স্থাপনা তোলা হয় এত চওড়া হয়, মনে হচ্ছিল জানি বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা হচ্ছে এক একটা ফ্রিওয়ে, অবিশ্বাস্য রকমের চওড়া রাস্তা। আমরা কখনো এগুলো দেখতে পাই না, টের পাই না, রাইট? তো এগুলা হয় কি কেন? কারণ সরকারের যারা এই জবরদখল করে, নদী ভরাট করে, চাঁদাবাজি করে, এরা সবাই সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি মদদে, সরকারের গুন্ডাপান্ডারা এই কাজগুলো করে এবং সরকারের গুন্ডাপান্ডারা যখন এই কাজ করে তখন পুলিশ হচ্ছে তাদের কাছ থেকে চাঁদা নেয়, রাইট? যারা ফুটপাতে দোকান দেয় তাদের কাছ থেকে চাঁদা প্রতিদিন দিন শেষে চাঁদা তোলে। তো পুলিশের এখানে ইন্টারেস্ট আছে, তারপরে গুন্ডাপান্ডারা এগুলা করে এবং সাধারণ মানুষ এদের হাতে জিম্মি, তারপর রাস্তায় জ্যাম লেগে থাকে, তারপর মানুষ যখন বাধ্য হয় মোটরসাইকেল নিয়ে ফুটপাতে উঠতে তখন আবার হচ্ছে ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা এসে মানুষকে দোষারোপ করে যে আপনি ফুটপাতের মোটরসাইকেল চালান বিধায় আজকে দেশের অবস্থা। নো, ইটস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। আজকে রাস্তাঘাটে মানুষ গাড়ি চালাতে পারে না বিধায়, রাস্তাঘাট সবকিছু বেদখল সন্ত্রাসীদের কাছে বিধায় মানুষ বাধ্য হয় ফুটপাতে উঠতে। বাট এনিওয়েজ, আই ডাইগ্রেস। তো সেখানে হচ্ছে ওই পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছিলাম যে সেনাবাহিনী সরকার আসার পর বাংলাদেশের খোল নলচে 2 বছরের মধ্যে বদলে গিয়েছিল। বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে ইনক্লুডিং খালেদা জিয়া, শেখ হাসিনা, প্রায় কত আমার যতটুকু মনে আসে প্রায় 250-র মতো সাবেক এমপি কে গ্রেফতার করা হয়, মন্ত্রী সহ। তো টোটাল 2 দল মিলিয়ে হচ্ছে কত 300-600 ক্যান্ডিডেট, 600-র মধ্যে প্রায় 200-300ই হচ্ছে জেলের ভিতরে ছিল এবং চাঁদাবাজি সবকিছু বন্ধ, রাইট? সো মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আমাকে দেখিয়েছে, আমাকে পার্সোনালি, যে এই দেশে কি করা সম্ভব, এই দেশও এই সবকিছু মূলোৎপাটন করা সম্ভব। তো সেখান থেকে আমি তারপর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইউনিভার্সিটির হলগুলোর অবস্থা তো জানোই, এখন তো ছাত্র আন্দোলনই হচ্ছে এবং ছাত্র আন্দোলনের একটা প্রধানতম ক্ষোভ হচ্ছে সরকারি দলীয় যারা ওই ছাত্রলীগ বা ছাত্রদল যখন ছিল তাদের বিরুদ্ধে ক্ষোভ হচ্ছে এরা হলে সিট দেওয়ার জন্য, সিটের গণরুম একটা কালচার, আমি জানি না তুমি জানো কিনা, একটা গণরুম কালচার আছে, রাইট? খুবই নোংরা একটা কালচার। তো এগুলো নিয়ে সরকার দলীয় এদের সাথে তোমার বৎসা ছাত্রদের আজীবন ছিল। তো আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, লাকিলি সেই সময়টা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকায়, উইচ ইজ মিলিটারি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট থাকায় আমাকে এগুলো কোনো কিছুই পোহানো লাগে নাই। আমি যখন প্রথম হলে উঠি তখন আমাকে বলা হয়, তখন আওয়ামী লীগ বিএনপি সরকার ক্ষমতায়, অর মেবি নট, যাই হোক। তো তখন শুরুর দিকে আমাকে বলা হয় যে আমাকে হলে উঠলে হচ্ছে গণরুমে থাকতে হবে এবং মিছিল মিটিং করতে হবে রাজনৈতিক। তো এটা যখন বলা হয় তখন আমি হল থেকে, আমি এখনো মনে আছে রাত 10টার মতো বাজে, আমি লেপ তোষক নিয়ে হলে ওঠার জন্য আসছিলাম, তারপর লেপ তোষক সবকিছু নিয়ে আবার আমি ফেরত চলে যাই যে না, আমি এই রাজনীতি করে আমি হলে উঠবো না, কারো হচ্ছে পদলেহন করে আমি হলে থাকবো না। তো তার কিছুদিন পর তারপর মিলিটারি ব্যাক গভর্নমেন্ট যেহেতু ছিল তখন তারা মেধার ভিত্তিতে হলে সিট দেওয়া শুরু করে। তো তখন আমি শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম, শহীদুল্লাহ হলে 20 জনের একটা লিস্ট দেওয়া হয় এইচএসসি রেজাল্টের ভিত্তিতে। তো এই লিস্টে আমার নাম ছিল বিধায় আমি হচ্ছে আর এগুলো না করে আমি একদম সুন্দর করে হলে উঠতে পারি, সিট নিয়ে হলে উঠতে পারি, যেগুলো অবিশ্বাস্য বাংলাদেশের ইতিহাসে। এখন যদি ছাত্ররা শুনে তারা বিশ্বাস করতে পারবে না যে আমি কুমিল্লা থেকে ঢাকায় এসে একটা মেধা তালিকা দেওয়া হয় 20 জনের, সেই মেধা তালিকা আমার নাম আসে, সেটার ভিত্তিতে আমি হলে সিটে উঠে যাই, অবিশ্বাস্য ব্যাপার। তো এই ছিল বাংলাদেশ, আমরা এই বাংলাদেশ নিজের চোখে দেখে এসেছি, আমি নিজে। আমি জানি এই দেশে এখনো কি করা সম্ভব। নাও মিলিটারির সাথে যখন আমাদের কনফ্লিক্টটা হয়, বাংলাদেশের ইতিহাসে ছাত্র এবং মিলিটারির সবচেয়ে বড় কনফ্লিক্ট সম্ভবত। তো তখন কনফ্লিক্টটা যারা জানেন তারা তো জেনে থাকবেন ইতিহাস, যে এটা ঘটনা হয় যে ঢাকা ইউনিভার্সিটির স্টেডিয়ামের খেলার মাঠে একটা ম্যাচ চলছিল। তো সেই ম্যাচ চলাকালীন অবস্থায় যতদূর মনে পড়ে আমার ভেগলি, তো মিলিটারিদের তখন একটা ক্যাম্প ছিল হচ্ছে জিমনেশিয়ামে, ঢাকা ইউনিভার্সিটির জিমনেশিয়ামে মিলিটারি ক্যাম্প ছিল। তো সেই ক্যাম্পের থেকে মিলিটারি সদস্যরা তারা মাঠে খেলা দেখছিল, তখন বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়ছিল বিধায় একজন মিলিটারি সদস্যের হাতে একটা ছাতা ধরা ছিল এরকম। তো ছাতার কারণে পেছন থেকে ছাত্ররা খেলা দেখতে পারছিল না। তো সেটা নিয়ে একটা ভাগবিতণ্ডা হওয়ার পর তারপর ওই মিলিটারি সদস্য ছাত্রদেরকে প্রহার করে, মারধর করে। তো মারধর করার পর ছাত্ররা তখন দাবি তোলে যে এখান থেকে মিলিটারি ক্যাম্প সরানো লাগবে এবং যারা হচ্ছে এটার সাথে জড়িত তাদের বিচার করতে হবে। তো সেটা অবশ্যই প্রাথমিকভাবে মিলিটারিরা করতে রাজি হয় না। তারপর এটা থেকে একটা আন্দোলন শুরু হয়। আন্দোলন শুরু হওয়ার পর সেই আন্দোলন হচ্ছে ছড়াইতে শুরু করে। না তখন আমি তখন শহীদুল্লাহ হলের ছাত্র এবং যখন আন্দোলন
এক্সকিউজ মি প্রকট আকার ধারণ করে তখন আমি সেখানে জড়িত ছিলাম। মিছিল করা, তারপর টিয়ে করা, সেগুলো সবকিছুতে জড়িত ছিলাম। খুব কাছ থেকে এগুলো সব ইনভলভ ছিলাম এবং দেখেছি নিজ চোখে। নাও এত বড় একটা দিয়ে এখানে এখন যে জায়গাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিলিটারির সাথে ছাত্রদের আমাদের কনফ্রন্টেশন কেমন ছিল এন্ড হোয়াট উই ক্যান এক্সপেক্ট রাইট নাও। তো আমার অভিজ্ঞতা আমি দেখেছিলাম যে মিলিটারি কিন্তু ছাত্রদের সাথে ইয়েস ১-২ জন মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ছাত্রদেরকে মারধর করে যেখান থেকে এই ঘটনার উৎপত্তি। কিন্তু হোলসেল বা লার্জ স্কেলে কিন্তু মিলিটারি ছাত্রদের কনফ্রন্টেশন ছিল না, তোমার লাইক ব্যাটল লাইক ছিল না। পুলিশের সাথে যেরকম কনফ্রন্টেশন হয়, পুলিশ হচ্ছে তোমার একদম চূড়ান্ত মারধর মানে সন্ত্রাসীর মতো আচরণ শুরু করে, মিলিটারি কিন্তু এমন করে নাই। নাও এখানে ইন্টারেস্টিং পার্ট যেটা, তখন মিলিটারি, যে কারণে আমরা এটা বলি মিলিটারি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট, মিলিটারি কিন্তু ক্ষমতায় ছিল না। এটা অনেকটা পাকিস্তান সিস্টেমে আর কি, যে একজন রাষ্ট্র ক্ষমতা একজনকে কাইন্ড অফ একটা পাপেট সরকার বসানো ছিল, যে আমেরিকা বিভিন্ন দেশে করে একটা পাপেট সরকার বসানো ছিল, কিন্তু সেই পাপেট সরকারকে পেছন থেকে পরিচালনা করছিল হচ্ছিল মিলিটারি। সো ছাত্রদের সাথে যখন সংঘর্ষ হয় সরকারের তখন সেটা কিন্তু দমনের জন্য পুলিশ হচ্ছে রাস্তায় নেমে আসে, রাইট? সো পুলিশের সাথে আমাদের কনফ্রন্টেশন হচ্ছিল, মিলিটারির সাথে হচ্ছিল, কারণ যেহেতু মিলিটারি ক্ষমতাতেই আছে। নাও পুলিশ কিন্তু সবসময় খুবই উৎসাহী ভূমিকা পালন করে মানুষের সাথে অত্যাচার নির্যাতন করার ক্ষেত্রে। নাও এখানে একটা কালচারের ব্যাপার আছে বাংলাদেশে। আই উড বি ভেরি ভেরি সারপ্রাইজ যদি বাংলাদেশে একজন পুলিশ সদস্য থাকে যার হাতে রক্ত নাই। একজন পুলিশ সদস্য যদি থাকে, তারা হচ্ছে তোমার ডেইলি বেসিসে, রাতে আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিলাম, হলে ছিলাম, মোটরসাইকেল ছিল, রাতে বাইক চালাতাম এন্ড অল দ্য স্টাফ। তুমি বাংলাদেশে ঢাকা শহরে রাত 10টার পর তুমি রাস্তায় নামলে তুমি কিন্তু ছিনতাইকারীর ভয় থাকবা না, তুমি কোনো সন্ত্রাসীর ভয় থাকবা না, তুমি ভয় থাকবা পুলিশের। সে তোমাকে ধরবে, ধরার পর তোমাকে হচ্ছে মারুয়ানা উইড, যেটা মানে গাঁজা আর কি, তোমার পকেটে গাঁজা হচ্ছে প্ল্যান করে সে তোমাকে থানায় নিয়ে ধরে নিয়ে যাবে, নির্যাতন করবে, এই লাইক অহরহ ব্যাপার। এবং পুলিশে বাংলাদেশে যারা ঢোকে তাদের বেশিরভাগই হচ্ছে ঘুষ দিয়ে ঢোকে, এবং সেই টাকাটা তারা তোলে কিভাবে, এরকম রাস্তাঘাটে চাঁদাবাজি করে। কয়েক মাস আগে পুলিশে কিছু নিয়োগ হয়, যে নিয়োগগুলা হচ্ছে কোনো ধরনের ঘুষ লেনদেন ছাড়া হয়, এবং তখন যারা নিয়োগ পায় তাদের কান্না দেখে আমি ভাবছিলাম, তারা কাঁদতে তারা দে কুডন্ট বিলিভ দেমসেলস, তারা কাঁদতে বলছিল যে এই দেশে ঘুষ ছাড়া পুলিশে নিয়োগ পাওয়া যায়, তারা নিয়োগ পেয়ে লাইক বিশ্বাস করতে পারছিল না, রাইট? সো দ্যাট শোজ আস বাংলাদেশের চিত্র। তো যেহেতু বাংলাদেশের পুরাটা একটা মাফিয়াতন্ত্রের মধ্যে চলে, এই পুলিশ সদস্যরা এই টাকা পয়সা দিয়ে ঢোকার পর মানুষকে তুলে নিয়ে যায়, নির্যাতন করে, খুন গুম রাহাজান, এগুলোতে তারা খুবই সিদ্ধহস্ত। সো যখন ছাত্রদের সাথে কনফ্রন্টেশন হয়, তারা কিন্তু সেই চর্চায়, মারপিট করার চর্চায় অভ্যস্ত। গুলি করা কিন্তু তাদের কাছে নতুন কিছু না, তারা অহরহ ক্রস ফায়ার করছে, যে কারণে র্যাবের উপর স্যাংশন। তো আমি যেখানে ফান্ডামেন্টাল যে পার্থক্যটা আমি চিত্রিত করতে চাচ্ছি, যে পুলিশের সাথে কনফ্রন্টেশন এবং মিলিটারি কনফ্রন্টেশনটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট। কারণ মিলিটারি সদস্যরা কিন্তু কখনো এগুলোতে অভ্যস্ত না, মানুষকে তুলে নিয়ে যাওয়া, খুন করা, গুম করা, গুলি চালানো, মানুষের হাতে পায়ে হাত পা ভেঙে দেয়া। তো ছাত্রদের সাথে যখন পুলিশের কনফ্রন্টেশন হয়, পুলিশ ডিপার্টমেন্টের, তখন যে চিত্রটা আমরা দেখি, আমি মনে করি না মিলিটারির সাথে কনফ্রন্টেশনে এই চিত্র আমরা দেখবো, যেটা আমি পার্সোনালি যখন আমি ছিলাম মাঠে দেখি নাই। এখনো আমি মনে করি না যে একটা সাধারণ মিলিটারি সদস্য সে গুলি এরকম করে চালিয়ে মানুষ নির্যাতন করে, মানুষ কারো মাথায় লাঠি দিয়ে হচ্ছে এরকম করে বাড়ি দেয়া, এইগুলা তারা করে অভ্যস্ত না। তো সো আমি মনে করি হোপফুলি, আমি বিশ্বাস করতে চাই, যদিও এই বিশ্বাস করাটা হচ্ছে যেই কারণে সিনিক্যাল হওয়া লাগে, এই যেই ছেলেটা আবু সাইদ, যেই ছেলেটার বুকে পুলিশ গুলি করলো, সে নিরস্ত্র ছিল। তুমি যদি তাকে দেখো, হি ওয়াজ আন্ডার দ্য বিলিফ যে তাকে নিরস্ত্র সে তাকে পুলিশ গুলি করবে না। এই দেশের মানুষ এতটা পশু হয় নাই যে একটা নিরস্ত্র ছেলে যখন 2 হাত এভাবে করেছে মেলে ধরে দাঁড়িয়ে আছে, তার বুকে গুলি চালাবে, সে বিশ্বাস করে না এই জিনিসটা, যেই কারণে সে বারবার হচ্ছে এখানে, কিন্তু পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো। এবং পুলিশ যখন তাকে গুলি করে, হি ওয়াজ ইন শিয়ার শক এন্ড ডিসবিলিফ। তুমি যদি ভিডিওটা দেখো, সে বুকের দিকে তাকায় এবং তাকানোর পর সে আবার দুই হাত মেলে দাঁড়ায় গুলি খাওয়ার পর। হি কুডন্ট বিলিভ হিমসেলফ যে আমাকে গুলি করলো। তো এখন এই যে আমরা যে, আমি জানি না এখন আমি কি মিলিটারিদেরকে, সেনা সদস্যদেরকে ওভার এস্টিমেট করছি কিনা। আমি বিশ্বাস করতে চাই তারা এরকম পশুর মতো আচরণ করবে না, বাট আই ডোন্ট নো এদের বটম কোথায়। আমি প্রথমেই বললাম যে that the military did state just like recently, just tonight I newsটা পেয়েছি যে military বলেছে they're going to stay neutral. So whether or not that happens, we'll see. Hopefully it does. আপনি military and police নিয়ে কথা বললেন. So what advice do you have for the students? How should they be reacting? What should they be doing? Sure. Before going to that point, তুমি যে কথাটা বললা, এখানে আমি একটু অ্যাড করতে পারি? জি, অবশ্যই। আচ্ছা। সো মিলিটারি সদস্যরা নিউট্রাল থাকার ব্যাপারটা, এখন
উপরের মহলে যখন নির্দেশ আসবে মিলিটারি যারা উপরের মহলের আছেন তাদের কাছে এক ধরনের নির্দেশনা থাকবে সরকারের তরফ থেকে এবং সেই নির্দেশনা ওনারা রিলে করবেন মাঠ পর্যায়ে যারা সেনাবাহিনী যারা নিয়োগ পাবে। আমি যতটুকু শুনেছি যে সরকারের সাথে মিলিটারির একটা বচসা হচ্ছে রাইট নাও ইয়েকে কেন্দ্র করে যে ইয়ে পাওয়ার এটাকে কি বলে তোমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার টাইপের নির্বাহী ক্ষমতা দেয়া নেয়া নিয়ে। মিলিটারি যখন ফিল্ডে থাকে তখন সে কিন্তু গুলি করতে গেলে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, তারপর ম্যাজিস্ট্রেটের কাছে জবাবদিহি করতে হয়, কারণ এরকম কিছু নিয়ম কানুন আছে। আর যদি মিলিটারি নিজের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে, নির্বাহী ক্ষমতা থাকে, তখন সে হচ্ছে পরিস্থিতি দেখে সে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে রিঅ্যাক্ট করবে, সে তখন কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। সো সম্ভবত সরকার মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে চাচ্ছে না এবং মিলিটারি সম্ভবত ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাচ্ছে খুব সম্ভবত নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য, যেটা তুমি বললা, সো দ্যাট সরকার ক্যানট ইন্টারভিন ইন দেয়ার ডিসিশন, রাইট? সো আমি জানি না এটা, লাইক আমি ডোন্ট কোট মি, এটা কতটুকু সত্য মিথ্যা জানি না, আমি এটা শুনলাম আর কি। তো নাও সেখান থেকে সরকার তো অবশ্যই সরকার তো নিশ্চয়ই সেই আস্থা মিলিটারির উপর আছে যে তারা হচ্ছে সরকারের কথার বাইরে যাবে না, ব্যত্যয় করবে না এবং সরকারের বিট সার্ভ করবে। সেটা না হলে তো সরকার অবশ্যই মিলিটারিকে ডাকতো না। তো সরকার একটু কনফিডেন্ট যে মিলিটারি সরকারের বিট সার্ভ করবে এবং অবশ্যই জেনে থাকবা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে মিলিটারি সেনা প্রধান থেকে শুরু করে একটা হচ্ছে কি বলে এটাকে, মানে জুডিশিয়ারি সিস্টেম আর কি, যে কোর্টের জাজ থেকে প্রত্যেকটা হচ্ছে পলিটিক্যাল নিয়োগ, রাইট? নাও মেক নো, ডোন্ট গেট মি রং, আমি বলছি না যে ইউএস এর অবস্থাই না, রাইট? তুমি জানো ইউএস এর এই ধরনের এগুলো পলিটিক্যাল সবগুলো নিয়োগ, কিন্তু পার্থক্য হচ্ছে পলিটিক্যাল নিয়োগ হওয়ার পরও তারা তাদের ন্যায় নীতির সাথে কম্প্রোমাইজ এই পর্যায়ে নেমে এসে করে না। তো যেহেতু এই নিয়োগগুলো পলিটিক্যাল এবং সরকার আস্থা আছে যে উপরের লেভেলে মিলিটারি তাদের বিট সার্ভ করবে, এই কারণে তারা হচ্ছে মিলিটারিকে মাঠে নামাচ্ছে। সো মিলিটারির পক্ষে কতটুকু নিউট্রাল থাকা সম্ভব সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে উপরের লেভেলে মিলিটারি সদস্যদের কাছে যাই নির্দেশনা থাকুক, মাঠ পর্যায়ে যে সেনাবাহিনীরা থাকবে তাদেরকে যদি বা বলো হয় যে তুমি নির্বিচারে গুলি করবা, 144 ধারা ভঙ্গ করলেই গুলি করবা, 6 জনের বেশি দেখলেই গুলি করবা, এগুলো যদি বলাও হয়, যে কথাটা শুরুতে বললাম যে তারা কিন্তু এগুলো করে অভ্যস্ত না, তারা ব্যারাকে থাকে, সকাল বিকাল লেফট রাইট করে এবং তারা একটা অন্য লাইফ স্টাইল, তারা এসেই হুটপাট করে নিজের দেশের মানুষের বুকে নির্বিচারে পুলিশের মতো সন্ত্রাসীর মতো গুলি করা। আমি এটা যদি হয় আমি আবু সাইদের মতো আর কি, মানে অবাক হব এবং মানে জানবো আর কি আমাদের বটম কতটুকু। Right. Well, thank you so much. আমি চাচ্ছিলাম রায়হান ভাইয়ের সাথে কথা বলতে, but ফখরুল ভাই, if you have time, I would love to keep you on stage. Sure. আর তুমি আরেকটা যেটা জিজ্ঞেস প্রশ্নটা সেটাতে যদি আসি একটু briefly, or do you want me to come back to this question you asked? You got it. You can keep going. Okay, sure. ওই ছাত্রদের প্রতি যদি আমার কোনো পরামর্শ থাকে, হ্যাঁ। ছাত্রদের প্রতি আমার পরামর্শ থাকবে যে পরামর্শ দেওয়ার অবস্থানে আমি নাই, আমি দেশের বাইরে নিরাপদ একটা জায়গায় বসে তাদেরকে কিছু বলার মুখ আমার নাই। তারপর যদি বলতে হয় আমি বলবো যে যেই পর্যন্ত তারা এই আন্দোলনটাকে নিয়ে এসেছে, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এবং একটা হিস্টোরিক মোমেন্ট, এবং তার চেয়ে বড় কথা এতগুলো প্রাণের বিনিময়ে তারা যদি কোনো অর্জন না হয় এই দেশ থেকে, এই সরকারকে উৎখাত যদি করা না যায়, এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট না। আমি এই যে কথাগুলো বলছি এগুলো কোনো বিএনপি আওয়ামী লীগ বিরোধী দলের জন্য হয়ে বলছি না, দেশের একজন সাধারণ সচেতন নাগরিকের অবস্থান থেকে বলছি যে এই সরকারকে, এই নিপীড়ক স্বৈরাচারী সরকারকে যদি উৎখাত করা না যায়, এই মোমেন্টারি ছোটখাটো এই আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এবং এখন আজকে রোববার হচ্ছে সুপ্রিম কোর্টের এক্সপেডিটেড রায় আনার ব্যবস্থা করেছে সরকার, তো এগুলো করে যদি এদেরকে করা হয়, ঘুম পাড়ানো যায়, এটা হচ্ছে একটা খুবই হিউজ লস হবে এই দেশের জন্য এবং এতগুলো তাজা প্রাণের বিনিময়ে কোনো অর্জন হবে না। সো আমার প্রত্যাশা থাকবে ছাত্ররা যথাসম্ভব যতক্ষণ পারে মাঠে থাকুক। পুলিশের পরিবর্তে যেহেতু মিলিটারি সদস্যরা এসেছে, আমি যেটা আশা করতে চাই এতক্ষণ বললাম যে হোপফুলি পরিস্থিতির উন্নয়ন হবে, পরিস্থিতির অবনমন হবে না, আমি বিশ্বাস করতে চাই। এবং মিলিটারির সাথে কনফ্রন্টেশনে ছাত্রদের কনফ্রন্টেশন হবে না এটা আমি বিশ্বাস করতে চাই, কারণ ছাত্রদের সাথে ছাত্রলীগের বা পুলিশের কনফ্রন্টেশন হয় এই জন্য না যে ছাত্ররা তাদের উপর আক্রমণ করে, বরং তারা ছাত্রদের উপর আক্রমণ করে, তখন ছাত্ররা হচ্ছে সেলফ ডিফেন্সে অ্যাক্ট করে এবং তারপর হচ্ছে একটা সংঘর্ষ বাধে এবং তারপর আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই, সরকার দলীয় সবাই মিথ্যাচার করতে থাকে যে ছাত্ররা হচ্ছে পাটকেল মারছিল। ছাত্র নিরস্ত্র, তাদের কোনো প্রয়োজন নাই পুলিশের হাতে অস্ত্র তাদের সাথে সংঘাতে যাওয়ার। ছাত্ররা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করে, প্রসেশন করে, তারপর হিউম্যান শিল্ড এগুলা করে এবং পুলিশ এসে আক্রমণ করে। সো হোপফুলি মিলিটারি বিনা উস্কানিতে পুলিশের মতো ছাত্রদের উপর আক্রমণ চালাবে না। এন্ড ইফ দ্যাট ইজ ট্রু, তাহলে আমি বিশ্বাস করতে চাই যে এখানে এই ধরনের সংঘাত হবে না, কারণ ছাত্ররা কখনো বিনা উস্কানিতে আক্রমণ করে, এটা খুবই রেয়ার ইনস্ট্যান্স।
সো আচ্ছা, তো তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে কোনো উস্কানিতে জানি পা না দেয়। পুলিশ এবং ছাত্রলীগের সাথে যে ধরনের পরিস্থিতি হয়, কনফ্রন্টেশনাল এবং ওয়ার লাইক পরিস্থিতি তৈরি হয়, আমি বিশ্বাস করতে চাই মিলিটারির সাথে এরকম হবে না। সুতরাং ছাত্ররা যেন কোনো উস্কানিতে পা না দেয়। থ্যাংক ইউ সো মাচ রুমা জোবাইদা, আমি আপনার কমেন্টটা দেখেছি and I definitely agreed. আমি আমার প্রথম লাইভ স্ট্রিমে বলেছিলাম and I can see why. আপনি মিলিটারি এন্ড পুলিশ নিয়ে কথা বললেন। সো মিলিটারি যেহেতু আমরা কভার করলাম, একটি পুলিশ অফিসার যেটা বলেছে এটা মানুষ রেকর্ড করে পোস্ট করেছে। সো ভিডিওটা তো দেখাতে পারবো না, বাট অডিওটা একটু শোনাচ্ছি। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি করব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি। So that's pretty violent statement. And আমরা যে প্রোটেস্ট গুলো দেখছি, the violence যেটা দেখছি এটা কিন্তু স্প্রেড হচ্ছে। নিউ ইয়র্কে হয়েছে, ফ্রান্স and লন্ডন I think হয়েছে if I'm not mistaken. তো এটা নিয়ে আপনার অপিনিয়নটা কি? এটা নিয়ে আমার অপিনিয়ন হচ্ছে, আমি মনে করি যে একটা ওয়েল রাউন্ডেড অনাস্থা প্রকাশ করাটা জরুরি। এটা হচ্ছে আন্দোলনকারীদের কনফিডেন্স বোস্টার করে। যখন আমি মনে করি না এগুলা থেকে প্যালপেবল কোনো ট্যাঞ্জিবল রেজাল্ট অতটা আশা করা উচিত হবে, যেটা অনেকে করে, অনেক সময় ভাবে যে এগুলা কোনো একটা ট্যাঞ্জিবল রেজাল্ট নিয়ে আসবে। সেটা হয়তো হবে না, নট ইন শর্ট টার্ম, কিন্তু লঙ্গার টার্মে, রিলেটিভলি লঙ্গার টার্মে হোপফুলি আমাদের অনাস্থা, যেমন আমি গতকালকে আমি এবং আমার ওয়াইফ ফেসবুকে হচ্ছে ছাত্রদের প্রতি সলিডারিটি প্রকাশ করে একটা ছবি পোস্ট করি। এগুলা মিনস নাথিং, কিন্তু হোপফুলি এগুলা হচ্ছে তাদের মনোবল বৃদ্ধি করবে যে সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা, অন্যান্য ভাষাভাষীরা, আমি একটা ভিডিও দেখলাম অস্ট্রেলিয়ার একজন সাংসদ, উনি হচ্ছে সলিডারিটি প্রকাশ করেছেন এবং বিচারের সরকারের যারা তাদের বিচারের জন্য ইয়ে করেছেন। সো এগুলার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভ্যালু অবশ্যই অ্যাড করে ছাত্র আন্দোলনকারীদের মনোবল চাঙ্গা করার ক্ষেত্রে। সো ইফ ক্যানট হার্ট, রাইট? সো আমি আশা করব যারা সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো বাংলাদেশিরা, আপনারা যারা আছেন, আপনারা ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের কনফিডেন্স, মনোবল বাড়াতে ভূমিকা রাখবেন। Well, thank you so much. আমি জানি আপনি always very up to date থাকেন with the news. So international media যেভাবে এই পুরো সিচুয়েশনটা কভার করছে, রিপোর্ট করছে, do you think it's good? Do you think it's valid and accurate, or should there be more in their reports? আমার লিমিটেড যতটুকু দেখেছি তাতে আমি বেশ ডিসইন্টারেস্টেড রিপোর্টিং, আমার দেখায় ডিসইন্টারেস্টেড রিপোর্টিং আমি দেখেছি। নাও দ্যাট কুড বি বিকজ আমি যেই ধরনের আউটলেটকে ফলো করি, রাইট, আমি মনে করি যারা রিলেটিভলি ফেয়ার, রিলেটিভলি ব্যালেন্সড, সো দে মেবি দ্যাটস ওয়াই আমার হোম পেজ হচ্ছে ডিফারেন্ট ফ্রম মেবি মোস্ট পিপল বলা ঠিক হবে কিনা জানি না। তো যে কারণে আমি খুব একটা না, আমি যতটুকু দেখেছি আমার খারাপ লাগে নাই। ইয়েস, আমি একটাতে সম্ভবত এটা কোথায় ছিল, ডয়েচে ভেলের ইন্টারন্যাশনাল যে ওটা, ওর মেবি ওয়াই অন ইন্ডিয়া বেস্ট, যেটা ইন্ডিয়া বেস্ট, ওটাতে বোধ হয় একজন ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ, এটা উনি হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনার, বাংলাদেশে হচ্ছে নিয়োগপ্রাপ্ত ছিলেন আজকে থেকে অনেক বছর আগে। ওনার সাক্ষাৎকার নেওয়া হয়, উনি হচ্ছে ডাহা মিথ্যা কথা বলছিলেন। উনি বলছিলেন যে এটা হচ্ছে জামাত শিবির করছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখানে কোনো দায় দেওয়া ঠিক হবে না, লাইক বিএস আর কি, এগুলো বলছিলেন। এবং উপস্থাপিকা যিনি, শি পুশড ব্যাক এন্ড আই লাইক দ্যাট, যে উনি পুশ ব্যাক করে উনি চ্যালেঞ্জ করছিলেন যে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এরকম, কিন্তু তাহলে কি, মানে শি ওয়াজ পুশিং ব্যাক, আমার যতটুকু মনে আছে। সো আমার এক্সপিরিয়েন্স, আমি যেমন রিপোর্টিং ইন্টারন্যাশনাল আউটলেটগুলোর দেখলাম, আমি প্রিটি কন্টেন্ট আর কি, যে না, ভালো রিপোর্টিং ছিল, ব্যালেন্স রিপোর্টিং ছিল। Yeah, same. I think obviously একটু underreporting আছে because বাংলাদেশের মানুষ আমাদের সাথে communicate করতে পারছে না, but এইটা আমি দেখেছিলাম about 2 days ago যে at least 5,000 people injured হয়েছে এবং at least 50 জন মারা গিয়েছে in the span of 5 hours only. So that is a বিদেশি মিডিয়া তো, রাইট, এখন ধরো যে যারা নিউজ রিপোর্ট করে বা যারা হচ্ছে রিলায়েবল নিউজ আউটলেট, তারা তো হচ্ছে সবসময় সেফ সাইডে থাকার চেষ্টা করে, কনফার্মড নাম্বারগুলাই হচ্ছে পাবলিশ করে। সো বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, এই টাইপের টপ যারা রেসপেক্টেড, তারা হয়তো তাদের নাম্বারগুলো আমরা ট্রাস্ট করতে পারি এবং অবশ্যই খুবই আন্ডার এস্টিমেট করবে বাস্তবতাকে। একইভাবে আন্তর্জাতিক আউটলেটগুলোর নাম্বারগুলোকে আমরা ট্রাস্ট করতে পারি এবং সেটা বাস্তবতাকে খুবই খুবই আন্ডার এস্টিমেট করবে, সিন্স তারা একান্ত নিশ্চিত না হয়ে কোনো নাম্বার করবে না, পাবলিশ করবে না। Of course.
আমরা জি এটা police- জনতার উদ্দেশ্যে বলা, তুমি তো জানোই আমি জাস্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাধারণ মানুষের উদ্দেশ্যে বললাম আর কি। নাম্বারগুলা দেখে আবার ক্ষুব্ধ হওয়ার কিছু নাই যে বিদেশিরা আমাদের বিরুদ্ধে ইয়ে করছে, মিথ্যা বলছে, বা না, তারা নিশ্চিত ততটুকুই নাম্বার পাবলিশ করবে। I think মানুষের রেসপন্স যেটা দেখেছি so far, ওনারা আন্ডারস্ট্যান্ড করছে যে accurate numbers পাওয়া in a situation like this is not, it's not going to happen overnight. পুলিশ নিয়ে আমরা কথা বলেছিলাম, আমি আরেকটা ভিডিও দেখেছি যেটা I know আপনি যা বলেছেন, like we shouldn't be surprised, but every time I see it I can't help but be surprised. আমার নিজের একটি অ্যানেকডোট শেয়ার করি। আমার ইউনিভার্সিটিতে আরেকটা সিচুয়েশন নিয়ে প্রোটেস্ট হচ্ছিল, pretty big on campus প্রফেসরসরাও আমাদেরকে জয়েন করেছিল, which was very brave of them, এবং নামাজের সময় হয়েছিল। সো আমরা একটা সেফ সার্কেল মেক করেছি যাতে সিকিউরিটি গার্ডস এন্ড এভরিবডি ভিতরে না ঢুকতে পারে, অ্যান্ড একজন নামাজ লিড করেছে, এবং it was so nice, it was so peaceful, and যারা মুসলিম না ওরা সূরা শুনে দোয়া শুনে কেঁদে দিয়েছে। It was nice to see. বাংলাদেশে however a group of people জানাজার সময় নামাজ পড়ছিল যারা মারা গিয়েছেন ওনাদের জন্য, এবং যে ইমাম ছিলেন পুলিশ নামাজের মাঝখানেই ওনাকে they took him away. What আপনার মতামত বলেন, because I have no words. আমার মতামত তোমার জানতে যাওয়া ঠিক হচ্ছে না, বিকজ আই উইল গেট গোয়িং। আমি হচ্ছে আমি জানি না, আমার খুব অবাক লাগে যে মানে একই পৃথিবী। আমি যখন প্রথম ইউএসএ তে আসি, নো এক্সাজারেশন, আমি যখন প্রথম ইউএসএ তে আসি, আমি রাস্তায় হাঁটতাম লিটারেলি, আর ডান পাশ বাম পাশে এরকম করে দেখতাম আর ভাবতাম যে একই পৃথিবীতে এত বৈপরীত্য কিভাবে সম্ভব। বাংলাদেশ আর হচ্ছে আমেরিকা একটাই গ্লোব, একটাই ল্যান্ড ম্যাস, শুধুমাত্র এই পাশ আর এই পাশ, কিভাবে সম্ভব এত বৈপরীত্য? তো আমরা তো মানবতা নাই বাংলাদেশে, লাইক এটা তো ফার ক্রাই। মৌলিক অধিকার, তারপর মানবাধিকার, এগুলোর জন্য হচ্ছে আমরা এখনো ফাইট করছি। আমি জানি না বাংলাদেশকে ঠিক কোন বিবেচনায় স্বাধীন রাষ্ট্র বলা যায়। মানে হচ্ছে তার মানে নিজের ভাষাভাষী শাসক এবং নিজের কালচারের লোকরা যদি নির্যাতন করে, তখন সেটা হচ্ছে পরাধীনতা না। পরাধীনতা কেবলমাত্র অন্য ভাষাভাষী লোক যদি নির্যাতন করে, সেটাই পরাধীনতা, রাইট? সো বাংলাদেশ স্বাধীন দেশ না, বাংলাদেশে কোনো মানবাধিকার নাই, বাংলাদেশে কোনো মানুষের মৌলিক চাহিদা নাই। সো ইট ডাজন্ট সারপ্রাইজ মি। এগুলা বাংলাদেশের জন্য অনেক অ্যাডভান্সড, ওই যে বলে না ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম, বাংলাদেশের জন্য এগুলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড এক্সপেকটেশন, যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানবাধিকারকে রেসপেক্ট করা। তো এই জিনিসগুলা জানি না, এই জিনিসগুলার এখনো আমাদের মানে মানবাধিকার কিন্তু মানুষ কিভাবে জানি ওয়ার্ডটা বলে, ইনএলিয়েনেবল রাইট, এটা কিন্তু এমন না যে আমাদেরকে দেয়া হয়েছে, আমাদেরকে কেউ দেওয়ার ক্ষমতা রাখে, আমাদেরকে সরকার মানবাধিকার দেওয়ার ক্ষমতা রাখে না, তারা অনলি আমাদের মানবাধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। সো প্রত্যেকটা মানুষ পৃথিবীতে তার মানবাধিকার নিয়ে এসেছে, এবং আমাদের এই সরকারগুলোর কোনো রেসপেক্ট নাই সেটার প্রতি, এবং আমরা সো ইউজ টু ইট ডাজন্ট ইভেন সারপ্রাইজ আস, ডাজন্ট ইভেন বদার আস। ধরো তুমি যে জিনিসটা বললা যে নামাজ থেকে ধরে নিয়ে তার লাইক যেখানে তোমাকে এখানে হচ্ছে প্রটেক্ট করে পুলিশরা, সেখানে মানুষকে জানাজার নামাজ থেকে এভাবে করে তুলে নিয়ে যাচ্ছে, এবং একটা বাংলাদেশি ট্রাস্ট মি তার চোখে এটা আটকাবে না, এই দৃশ্যটা তার চোখে, লাইক এটা তার ডেইলি লাইফ, এবং এর চেয়ে অনেক ওয়ার্স দেখে অভ্যস্ত। তো এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দেয়, পীড়া দেয়, যে কেন এই একই পৃথিবীতে এত বৈপরীত্য, কেন আমাদের ইনএলিয়েনেবল রাইটের জন্য আমাদেরকে জীবন দিতে হবে। It's just, আমি জানি না, আমি এটা আমার it just boggles my mind. Honestly, I mean, like, there's a difference between কি বলবো, respecting and tolerating. যখন আমার সামনে স্টুডেন্টস গুলা নামাজ পড়ছিল, অনেক মানুষ তো খুশি ছিল না, they weren't comfortable, but মাঝখানে they didn't go in the circle. আরবি আদনান কয়েকবার কমেন্ট করেছে যে গভর্নমেন্ট স্টুডেন্টদের ডিমান্ড শুনেছে, বাট আমাদের কান্ট্রি কেন ভেঙে যাচ্ছে স্টুডেন্টসদের জন্য। To my knowledge, I don't know if the government accepted the demands of the students, and
students are হচ্ছে বাংলাদেশের future, so I don't think they're doing anything to break Bangladesh further. I don't know if you have a response to that. মানে সরকার তো এখন যিনি এই কথাটা বলছেন, জি। আমার বিশ্বাস ওনার এখানে সেলফ পেটে ইন্টারেস্ট আছে। উনি সরকার দলীয় লোক বা সরকার দলীয় সমর্থক হয়তো। সরকার কি শুনছে এবং কেন শুনছে এটা আমরা সবাই জানি, রাইট? সরকার এখন হচ্ছে পারছে না ইয়ের সাথে কুলিয়ে উঠতে। সো এটা তাদের জন্য একটা ওয়ে আউট, যে সাময়িকভাবে কোনোভাবে যদি নিবৃত্ত করা যায় এই আন্দোলনটাকে। সরকার গুড ফেইথে কোনো আচরণই করে না, এই সরকার করছে না। এবং এটা খুবই সারপ্রাইজিং যে সাধারণ ছাত্রদের মতো স্কুল কলেজ গোয়িং ছেলেদের হচ্ছে মানে কোটা আন্দোলন বা সড়ক আন্দোলনের মতো এতটা অরাজনৈতিক এবং বাচ্চা ছেলেদের সাথে এই সরকার যেভাবে আচরণ করে, এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং অবশ্যই যে একটা কথা বলে যে কাউকে যদি মারতে হয়, গিভ এ ডগ আ নেম অ্যান্ড হ্যাং ইট। সো এই সরকার যখনই হচ্ছে তাদের উপর দমন নিপীড়ন চালাবে তখন শুরু করে যে এখানে জামাত শিবির ঢুকে পড়েছে, হুইচ ইজ ট্রু। আমি এটা অস্বীকার করতে চাই না। এই ধরনের এগুলা থেকে বিরোধী দলীয় যারা তারা বেনিফিট নেওয়ার চেষ্টা করে, এবং সেই বেনিফিট নেওয়ার চেষ্টা করা তাদের নাগরিক অধিকার, এটা তাদের রাইট, এটাতে তাদের তাদের রাষ্ট্রীয় অধিকার যে তারা হচ্ছে আন্দোলন করবে, হোয়াট এভার ম্যানার ইট মে বি ইন। এটা তাদের, বিএনপি যদি মনে করে যে আমরা ছাত্রদের আন্দোলনে অংশ নিব পেছন থেকে, এটা তাদের নাগরিক অধিকার। কিন্তু সরকার এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করে অ্যাজ ইফ এটা আনএক্সেপ্টেবল। তো যা হোক, এখন এটার পেছনে বিএনপি জামাত অংশ নিয়ে থাকুক বা না থাকুক, নিলেও সেটা তাদের নাগরিক অধিকার, যদি বা না নেও হোয়াট এভার ম্যানার যেটাই হোক। কথা হচ্ছে যে এই সরকারের কোনো রেসপেক্টও নাই বিরোধী দল বা মানুষের প্রতি। সাধারণ বাচ্চাদের সাথে যেইভাবে আচরণ করে, তারপর যদি লোক মনে করেন যে সরকার দাবি মেনে নিয়েছে আফটার কিলিং ওভার 100 পিপল, এবং কেন নিচ্ছে এটা আমরা সবাই জানি। সো এই ধরনের কমেন্ট উনি করছেন কেন, সেটা বোঝাটা আসলে খুব কঠিন কিছু না। Right. And just recently আমি দেখেছিলাম BBC News থেকে যে সরকার এখন ঢাকাতে and I think in other areas as well একটা curfew impose করেছে. Do you think that's helpful? Do you think it's not? What do you think? কারফিউ তো কখনো, আমরা যখন মিলিটারির সাথে কনফ্রন্টেশন হয় ব্যাক ইন 2007-8, তখনও কারফিউ জারি করা হয়েছিল, ইফ মাই মেমোরি ইজ নট বিট্রেইং মি। কারফিউ এগুলা হচ্ছে আসলে মানে একটা কথা আমাদের কালচার এরকম করে বলা হয় যে ধরা, বা এটা একটা কাইন্ড অফ গ্লোবাল ইয়েই, যে তুমি এমন কোনো রিকোয়েস্ট করা উচিত হবে না যে রিকোয়েস্টটা রাখা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু তুমি ছোট হবা, যে তুমি একটা রিকোয়েস্ট করলা, তোমার রিকোয়েস্ট একজন রাখে নাই। সো রিকোয়েস্ট করার ক্ষেত্রেও সময় আমাদের নিজের আত্মসম্মানের কথা চিন্তা করা উচিত, যে আমি এমন কিছু চাচ্ছি কিনা যেটা রাখা সম্ভব হবে না। সো সরকারের ব্যাপারটা এরকম যে সরকার কারফিউ দিচ্ছে, তারপর সরকার চিন্তা করা উচিত যে কারফিউ যদি না মানে, তাহলে কিন্তু আমার হাতে ট্রাম্প কার্ডটাও শেষ, আমার হাতে আর কিছুই করার নাই, মানে চূড়ান্ত ব্যর্থতার পরিচয়। যেমন এখন মিলিটারি নামানোর পর তারপরও যদি ম্যানেজ করা না যায়, তার মানে সরকার ব্যর্থ, এটা কাগজে কলমে লিখিত পঠিত রূপ নিয়ে নিবে আর কি। সো কারফিউ তো কিছুই হবে না। মানুষজন কারফিউ কি বলে, সম্ভবত 144 ধারা বলে যে 5 জন বা 5 জনের বেশি মানুষ হচ্ছে জড়ো হইতে পারবে না। সেটা কি হবে? ইম্পসিবল। ছাত্ররা মাঠে নামবে। এবং মিলিটারিরাও হচ্ছে অ্যাক্ট করার ক্ষেত্রেও কিন্তু এরকম মানে ক্লজ আছে, যে মানে ওই যে আমাদের ইসলাম ধর্মে যেরকম বলা হয় যে তোমার বাবা মা যদি, তুমি তোমার বাবা মার কথা শুনতে হবে তোমাকে, এটা তোমার জন্য কাইন্ড অফ ফরজ, আনটিল এন্ড আনলেস সে তোমাকে এমন কোনো আদেশ নির্দেশ দিচ্ছে যেটা কোরআন শরীফের বিধানের সাথে সাংঘর্ষিক। বাবা মা যদি কোরআন শরীফের বিধানের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ দেয়, সেটা কিন্তু আবার তখন তুমি মানতে বাধ্য না। তো লাইকওয়াইজ মিলিটারি, পুলিশ, এরা হচ্ছে সরকারের আদেশ মানতে বাধ্য অ্যাজ লং অ্যাজ সেই আদেশ হচ্ছে আনকনস্টিটিউশনাল না, অ্যাজ লং অ্যাজ সেই আদেশ হচ্ছে আনলফুল না। এখন যদি একজন মিলিটারি যদি কমান্ডার তার ইয়েকে বলে, তার সেনাবাহিনীকে বলে যে ওই লোকের উপর গুলি চালাও, সে কিন্তু তার কমান্ডারের কমান্ড মানতে বাধ্য। কিন্তু সে একটা নিরীহ ছেলে দাঁড়ানো কারফিউর মধ্যে, কারফিউতে তো 4-5 জনের বেশি জড়ো হইতে পারবে না, কিন্তু একটা ছেলে দাঁড়ানো ফার্স্ট, এবং তাকে যদি গুলি চালাইতে বলে, সে কিন্তু গুলি চালাইতে বাধ্য না, কারণ তাকে এগেন আনকনস্টিটিউশনাল এবং আনলফুল কোনো আদেশ দিলে সে মানতে বাধ্য না। তো এই আর কি। তো এখন হচ্ছে 144 ধারা, এগুলা হচ্ছে লাইক অর্থহীন, এগুলো কখনোই বাংলাদেশের ইতিহাসে মানা হয় নাই। এখন কথা হচ্ছে তাহলে এখন মিলিটারি কি করবে? 144 ধারা যদি ভঙ্গ করে, তাহলে নির্বিচারে গুলি করবে? আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। সো এগুলা হচ্ছে সেটা ওই যে শুরুতে যেরকম বললাম যে এমন অনুরোধ করা উচিত না যেটা রাখা সম্ভব না। সো এমন 144 ধারা দেওয়া উচিত না যেটা মানানো সম্ভব না। শুধু নিজেদের লজ্জা পাওয়া ছাড়া আর কোনো আউটকাম আসবে না এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে এখন বাংলাদেশে নেট নেই। অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টসরা আমাকে মেসেজ দিয়েছিলেন যে আপু আমি আপনার সাথে জয়েন করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, আমার স্টোরি শেয়ার করবো, বাট that didn't happen. So
এই বিষয়টা নিয়ে আমি অনেক কমেন্টস দেখেছি, and personally I agree with the comments যে এখন দেশ যেটা চায় সেটা করতে পারে, and video footage evidence বের হবে না until later. So net যে এখন নেই, কেন হয়েছে, কি হবে বলেন আপনি। আমি এই যে কমেন্ট দেখছিলাম, একজন কমেন্ট করছিলেন যে স্টারলিংক হ্যাঁ। হচ্ছে স্টারলিংকের সার্ভিস দেওয়া সম্ভব কিনা, এবং ফেসবুক ভর্তি দেখছি যে হ্যাশট্যাগ হচ্ছে স্টারলিংক বাংলাদেশে দেওয়ার জন্য। Yes. তো এটা তো আসলে যারা কমেন্ট করছেন ওরা হয়তো বুঝতে পারছেন না যে এটা সম্ভব না, রাইট? কারণ স্টারলিংকের নিজস্ব রিসিভার আছে, নিজস্ব গ্যাজেটস আছে, নিজস্ব আপনার যেরকম আপনি বাসায় যখন ব্রডব্যান্ড কানেকশন বাদ দিলাম, যদি আপনি বা ব্রডব্যান্ড কানেকশন থেকে আপনি যখন ওয়াইফাই, আপনার যদি রাউটার না থাকে, আপনার যদি সিগন্যাল রিসিভার না থাকে, তাহলে আপনার বাসায় ইন্টারনেট লাইন থেকে তো লাভ নাই, আপনি সেটা তো করতে হবে, সিগন্যালটাকে ডিসিমিনেট করতে হবে। সো স্যাটেলাইট থেকে রিসিভ করার জন্য সিগন্যাল আপনাকে নির্দিষ্ট টাইপের গ্যাজেটস থাকতে হবে, সিগন্যাল রিসিভার থাকতে হবে, অল দ্যাট স্টাফ, যেটা নাই, যেটা ডেলিভারি দেওয়া লাগবে। সো মানুষ ভাবছে যে ইউক্রেন যুদ্ধের সময় হচ্ছে যেহেতু ইউক্রেনে স্টারলিংকের সার্ভিস প্রোভাইড করা হয়েছিল, সো মেবি বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতিতে সম্ভব, কিন্তু সেটা সম্ভব না, কারণ তখনকার হচ্ছে ইলন মাস্ক কিন্তু দিতে চায় নাই। এখন আপনারা ধরেন এই ব্যাকগ্রাউন্ডগুলো অডিয়েন্স যদি জানেন তাইলে বুঝবেন। ইনিশিয়ালি ইলন মাস্ক কিন্তু দিতে চায় নাই, কারণ ইউক্রেন হচ্ছে ইউরোপের মধ্যে সবচাইতে দুর্নীতিবাজ দেশ, এবং ইলন মাস্ক হচ্ছে কাইন্ড অফ অ্যান্টি ওয়ার কিছুটা। সো রাশিয়ার সাথে যে এরকম একটা অযোধ্যা যুদ্ধ বাধা ছিল ইউক্রেন, মানে ইউএস বা পশ্চিমারা, কাইন্ড অফ ইলন মাস্ক অনবোর্ড ছিল না সেটার সাথে। তো পরবর্তীতে হোয়াইট হাউস থেকে ইলন মাস্ককে চাপ দেওয়া হয়, মিলিটারি যে কি বলে এটার পেন্টাগন থেকে আর কি মিটিং করে চাপ দেওয়া হয় যে তাকে দেওয়ার জন্য। পরবর্তীতে ইলন মাস্ক রাজি হয়। তারপর রাজি হওয়ার পরও হচ্ছে ইলন মাস্কের সমালোচনা করে যখন জেলেন্সকি, তখন আবার ইলন মাস্ক সার্ভিস বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, বন্ধ করে দিয়েছিল সম্ভবত। তারপর আবার হোয়াইট হাউসের চাপে আবার সার্ভিস ফিরিয়ে দেয়। তাহলে এই ঘটনা প্রবাহ থেকে যেটা বোঝার সেটা হচ্ছে যে আমেরিকান সরকার খুবই অ্যাক্টিভ রোল প্লে করে ইলন মাস্ককে বাধ্য করে হচ্ছে ইউক্রেনে এই স্টারলিংক সার্ভিস প্রোভাইড করতে, এবং সেটা তো অবশ্যই কারণ আমেরিকান সরকারের হিউজ ইন্টারেস্ট ইউক্রেনে এই কারণে। তো আমরা যদি দেখি কি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেসে হচ্ছে ইউক্রেন হচ্ছে এই সার্ভিসটা পায়, তাহলে আপনি এবার চিন্তা করেন বাংলাদেশকে আমেরিকান সরকার কি চাপ দিবে, ইলন মাস্ককে বাধ্য করবে যে তুমি তোমার ট্রাকে করে বা গোপনে আমেরিকার ইয়েতে করে, কার্গো ইয়েতে করে, জাহাজে করে স্যাটেলাইট পাঠাবে, গ্যাজেটস পাঠাবে বাংলাদেশের মানুষকে সাপোর্ট করার জন্য। এখানে তো আমেরিকার কোনো ইন্টারেস্ট নাই। সো না, এটা হইতে যাচ্ছে না আরকি। সো যারা এই আশায় আছেন কমেন্ট করছেন, ইলন মাস্কের স্যাটেলাইট যদি বাংলাদেশের উপরে এসে ঘুরেও কোনো লাভ নাই, আপনি সেই ইন্টারনেট সার্ভিস রিসিভ করতে পারবেন না সিগন্যাল। Fair response, thank you. অনেক পজিটিভ কমেন্টস আসছে because of your words, so I'll keep you a little bit longer. আমি শেয়ার করেছিলাম যে the protests are spreading নিউ ইয়র্কে, লন্ডনে, etc. কিন্তু non-Muslim people like my friends অনেক সাপোর্ট শো করছে very publicly বাংলাদেশের স্টুডেন্টসদের জন্য, এবং ইন্ডিয়া, ক্যালকাটার অনেকে আমাদেরকে জয়েন করছে। সো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ইন্ডিয়ার আমি ভিডিওটা দেখলাম যে কলকাতার ছেলেরা তারা হচ্ছে খুব অ্যাক্টিভলি মানে রাস্তায় নেমে মিছিল করে বেশ এনথুজিয়াজম এবং প্যাশন নিয়ে সলিডারিটি জানাচ্ছিল। তো তাদের কথা থেকে আমি যেটা বুঝলাম যে তারা তাদের দেশে হচ্ছে মোদি সরকারের যে ফান্ডামেন্টালিস্ট রেটরিক সেটার বিরোধী, এবং ইন্ডিয়াতে তো হচ্ছে কোটা নিয়ে একটা তো হচ্ছে নাগরিকত্ব আইন নিয়ে একটা বড়সড় আন্দোলন যায়, তারপর আরেকটা কি কোটা বা সিমিলার কিছু একটা নিয়ে আমি তো ভুলে গেলাম, একটা কিছু বড়সড় আন্দোলন হয়। সো বাংলাদেশের বর্তমান মানে ছাত্রদের আন্দোলন হয়। সো ছাত্রদের আন্দোলন কিছুদিন আগে ইন্ডিয়াতে এটা কিসে ছিল, একটা তো সিটিজেনশিপ নিয়ে, আরেকটা কি নিয়ে জানি ভুলে গেলাম, তোমার কি মনে আছে? না মনে নেই। আচ্ছা। সো না, তো তাদের একটা সিমিলার হচ্ছে এক্সপেরিয়েন্স ইন্ডিয়ানদের আছে আর কি, যে বাংলাদেশে যা হচ্ছে যেমন মোদী সরকার হচ্ছে তোমার রেটরিক আর কি, যে মানে প্যাট্রিয়টিক রেটরিক টাইপের এগুলা দিয়ে হচ্ছে বিভাজন সৃষ্টি করে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও প্যাট্রিয়টিক রেটরিক দিয়ে বিভাজন সৃষ্টি করে। তারপর ইন্ডিয়াতে ছাত্রদের সাথে সংঘাত হয় কিছুদিন আগে, বাংলাদেশে কারেন্টলি ছাত্রদের সাথে সংঘাত হচ্ছে। সো দে কুড রিলেট বাংলাদেশের আন্দোলনটার সাথে খুব অন এ পার্সোনাল লেভেল আর কি। তো যেই কারণে তাদেরকে, আমার যেটা মনে হয় আর কি, আমার রিডিং, যে তারা এত প্যাশনেট এই ব্যাপারটার ব্যাপারে, বিকজ ইট লাইক হিট হোম ফর দেম আর কি এই আন্দোলনটা। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক ভায়োলেন্সের কথা বলেছি, অ্যান্ড
I stated I'm always surprised, but অন্য দেশে যেটা হচ্ছে, the amount of violence that we're seeing, এটা কিন্তু একটু translate হচ্ছে into Bangladesh right now, and very, very graphically. I mean, just a few hours ago, একটা ভিডিও দেখেছিলাম where I don't know, police car বা বড় একটা গাড়ির উপরে একটা লাশ পুলিশ রেখেছিল, legs were hanging and they were driving মানুষকে দেখাতে, and then at the end of the road just লাশটা ফালিয়ে দিয়েছে, not gently, Right. not nicely, just Right. what is এবং that? he wasn't even dead at that point. আমার যদি আমরা, if you're talking about the same video, সেই ছেলেটা Yeah. হচ্ছে তাকে ফেলে দেওয়ার পর এবং তার হচ্ছে সে মাটিতে মারা যাওয়ার পর মাথাটা একটু এরকম করে নাড়াচাড়া করে। তারপর আমি ভিডিওটা লাইক উইথ ডিসবিলিভ আমি কয়েকবার ভিডিওটা ব্যাকট্র্যাক করে দেখলাম যে ছেলেটা কি মাথা নাড়লো, তারপর দেখলাম ইয়েস ছেলেটা মাথা নাড়লো, সে বেঁচে ছিল। ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য সেম ভিডিও আর কি, Yeah, কারণ অনেক ভিডিও probably. সিমিলার। তারপর ওই ছেলেটাকে যখন টেনে ফেলা হয়, এটা একটা গ্রাফিক সিন, মানে এরা কি ধরনের পশু, ছেলেটাকে এমনভাবে টেনে ফেলা হয়, ছেলেটা কিন্তু একটু কিছুটা উলঙ্গ হয়ে যায়, আমি জানি না তো খেয়াল Right. করছিলে কিনা, রাইট? তারপর আমি এই কয়েকটা জায়গা হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড করে দেখলাম, দেখে লাইক অবিশ্বাস্য ব্যাপার, কি মানুষ না পশু, একটা চালের বস্তার মতো টেনে নিচে ফেলে, এবং তারপর ছেলেটার ইয়ের প্রতি কোনো সম্মান ছিল না, ছেলেটার সম্মানের প্রতি, এবং তারপর জীবিত ছেলেটাকে এভাবে করে ফেলে, মানে অবিশ্বাস্য ব্যাপার, এরা কোন পর্যায়ের পশু এরা। And on top of that, র্যাবের গাড়িগুলা স্টুডেন্টদের উপরে, they just drove Right. over the students. রাইট। What are we doing? এটা আর হচ্ছে এটা তোমার সলিউশনটা কোথায়? না, কিছুদিন আগে কিছুদিন না কিছু বছর আগে একটা স্টাডি হয়, স্টাডিটা কে করে যায় না, কোনো ইন্টারন্যাশনাল অবশ্যই বডি বা কোনো রিসার্চ গ্রুপ হবে, যে পৃথিবীতে অথরিটেরিয়ান রাষ্ট্রের সংখ্যা বাড়ছে। তো এবং ইট মেক্স সেন্স যে মানে এখন এটার ব্যাখ্যাটা আসলে আমি নিজে বানোয়ার ব্যাখ্যা দেওয়াটা উচিত হবে না, তারা তাদের রিসার্চের কি ব্যাখ্যা ছিল, কি কারণে তারা ওইটা তাদেরকে কোট করা উচিত, কিন্তু আমি ওই ডিটেলসটা জানি না। আমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে যে এখনকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে সরকারের যেই পরিমাণ সার্ভিলেন্স ক্ষমতা এবং সরকারের যেই পরিমাণ নিশ্ছিদ্র মানুষের উপর কন্ট্রোল, বাংলাদেশে এখন এই সরকার 15 বছর ক্ষমতায় থাকতে পারার পেছনে একটা প্রধানতম ভূমিকা রাখছে হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। মানুষের গতিবিধি মনিটর করতে পারে, যে কোথাও কোনো ধরনের ষড়যন্ত্র হওয়ার আগে সরকার সেটা ইন্টারভিন করতে পারে। এবং আমি জানি না তুমি অ্যাওয়ার কিনা, যে বাংলাদেশে যত গুমের ঘটনা ঘটে তার বেশিরভাগ গুম করা হয় যে সিস্টেমে, যে সরকার হচ্ছে ফোনে একটা করে, একটা টেক্সট পাঠায়, হ্যাঁ, তো টেক্সট পাঠানোর পর ওই টেক্সটটা থেকে তারা কিভাবে জানি লোকেশন ট্র্যাক করে, যে টেক্সটটা কোথায় ডেলিভার্ড হলো, তারা এই বেশ একটা ছোট বিন গ্রিডের মধ্যে নিয়ে আসতে পারে যে এক্স্যাক্ট লোকেশনটা। অনেক ঘটনা এরকম পড়ে দেখেছি, যে ধরো চট্টগ্রাম থেকে ঢাকা আসছে, পুলিশ হচ্ছে একদম বা র্যাব হোয়াটএভার, মানে হাইওয়ের মাঝখানে এমন একটা জনমানবহীন জায়গায় হচ্ছে বাসটাকে থামানোর পর লোকটাকে তুলে নিয়ে যায়, যে এইভাবে পিন পয়েন্ট করা খুবই আনবিলিভেবল। এবং যাদেরকে ধরা হয় তাদের এগুলো খবর পড়ে জানি আর কি, যে তাদের বেশিরভাগেরই হচ্ছে অভিজ্ঞতা, যে এরকম একটা টেক্সট আসে তাদের ফোনে, তারপর এভাবে করে তাদের লোকেশন ট্র্যাক করে। তারপর হচ্ছে তো সরকার বেসিক্যালি এই মানে পৃথিবীতে সরকারগুলো এরকম অটোক্রেটিক, অমনিপোটেন্ট, অল পাওয়ারফুল থাকতে পারছে, আমার ধারণা, আমার ব্যাখ্যা, যে এরকম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে সার্ভেলেন্স করতে পারায়। এবং বাংলাদেশের ইতিহাসে যেখানে কখনো পরপর দুইটা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে পারে নাই, সেখানে এই সরকার পরপর 15 বছর ক্ষমতায় থাকতে পারার পিছনে একটা বড় ভূমিকা হচ্ছে এই সার্ভেলেন্স করতে পারার ক্ষমতা। সো আই ডোন্ট নো এটার এন্ড কোথায়, এই সরকারদের হাতে এখন যে পরিমাণ ক্ষমতা, এটার এন্ড কোথায় আসলে বোঝা মুশকিল। And একটু রিলেট করতে আমি জাস্ট আমার facts double check করলাম, যে after October, after however many months it's been, ICJ just now rule করেছে যে there's a genocide happening. So even after a ruling টা, however, almost 3,000 মানুষ আরবার মেরে গিয়েছে, so মেরে ফেলেছে। So even if একটা decision দেওয়া হয়, even by an international party, I mean up until now United Nations কিন্তু বলেছে যে বাংলাদেশকে বলেছে be peaceful, stop fighting, but international level এ যদি এমন একটা decision দেওয়া হয় and 3,000 people are killed afterwards, if a decision is given about Bangladesh, will it be implemented? এখন
এই যে ইয়েতে তোমার মানে তুমি তো ওই যে প্যালেস্টাইনের নিয়ে ইন্টারন্যাশনাল জি। কোর্ট অফ জাস্টিসের কথা বলছো, রাইট? ওকে। তো প্যালেস্টাইন এখন দেখো যে ইউক্রেন যুদ্ধের পর পুতিনের বিরুদ্ধে কিন্তু এরকম রায় আসে যে পুতিনকে গ্রেফতার করার জন্য হচ্ছে রায় আসে, Yeah. এবং তখন বলা হয় যে পুতিন এই যে আইসিজি কে যারা হচ্ছে সাথে কাজ করে ওই রাষ্ট্রগুলোতে গেলে বা যারা রেকগনাইজ করে ওখানে গেলে পুতিনকে গ্রেফতার করা যাবে। তো ইউএসএ কিন্তু রেকগনাইজ করে না এই যে আইসিজি কে, কারণ হচ্ছে ইউএসএ এমন পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেট করে বিদেশে, Yeah. তাদের ফরেন পলিসি এরকম ভায়োলেন্ট, এবং তারা যেহেতু সারা পৃথিবীতে এগুলো করতে হবে তাদেরকে, সো এগুলো করলে তাদের সাথে ইট ইজ ইন স্টার্ক কন্ট্রাস্ট এন্ড কনফ্লিক্ট উইথ আইসিজি বা আইসিজে। তো যেই কারণে ইউএসএ তাদেরকে রেকগনাইজ করে না। এবং ইফ আই এম নট মিস্টেকেন ইউক্রেন যুদ্ধের সময় না কখন একটা কাছাকাছি সময় একটা নাকি ইরাক ওয়ারের সময় বোধহয় এরকম করে যা একটা সময় আর কি এরকম একটা কথা ওঠে যে হ্যাঁ আই বিলিভ ইরাক ওয়ারের সময় যে বুশকে ইয়ে করার জন্য যে আইসিজি থেকে তাকে এরকম গ্রেফতারি পরোয়ানা জারি করা, আমার মনে হচ্ছে বারবার বাইডেন, কিন্তু এনিওয়েজ। তো তখন ইউএস এর রিয়াকশন ছিল যে আইসিজি যদি এরকম করে, এরকম কোনো রায় আসে, তারা তাইলে যারা হচ্ছে রায় পড়বে, যারা মানে বেসিক্যালি জাস্টিস যারা, তাদের বিরুদ্ধে ইউএস অ্যাকশন নিবে, এবং লাইক একদম খোলামেলা হুমকি যে। তো তার মানে পুতিনের বিরুদ্ধে যখন আইসিজি একটা রায় দেয় যে পুতিনকে গ্রেফতার করা হোক, তখন ইউএসএ সেলিব্রেট করছে যে এই রায় প্রমাণ করে পুতিন টেররিস্ট এন্ড দিস এন্ড দ্যাট। আবার সেই ইউএসএ হচ্ছে যখন ইউএস এর বিরুদ্ধে একই প্রতিষ্ঠান, সেই ইউএসএ তাদেরকে রেকগনাইজ তো করেই না, আবার যখন রায় আসে যেখানে ক্লিয়ারলি আমরা ইউএস এর কর্মকাণ্ড সম্পর্কে সারা পৃথিবী জানে, স্পেশালি লিকের পর উইকিলিক্স এন্ড অল দ্যাট স্টাফ, লাইক এগুলো প্রমাণিত ফ্যাক্ট, তখন হচ্ছে পৃথিবীতে কোনো লাইক মানে ন্যায় বিচার নাই, মাইট ইজ রাইট, যার হাতে ক্ষমতা, রাইট? তো তো সেই জায়গা থেকে প্যালেস্তাইনের এটা নিয়ে যে ইউনাইটেড নেশনসে যখন ইসরায়েল এরকম ম্যাসাকার চালাচ্ছে, তখনও সকল রাষ্ট্র যখন অনাস্থা জ্ঞাপন করছে, তখন অনলি ওয়ান সিঙ্গেল রাষ্ট্র নির্লজ্জের মতো হচ্ছে এটার মধ্যে ভিটো দেয় ইউএসএ। তো তো যেই কারণে মানে এগুলো তো কাইন্ড অফ সিম্বলিক, মানে আমাদের মতো দুর্বল দেশের জন্য এই সিম্বলিজম ইজ অল দ্যাট উই হ্যাভ গট, রাইট? লাইক এই সিম্বলিজমই হচ্ছে অল দ্যাট উই হ্যাভ। তো ওই সেন্সে বলতে গেলে যে কারণে আমি এগুলো সমালোচনা করি, আমাদের লাইক রিয়েল ইম্প্যাক্টফুল কিছু করার ক্ষমতা নাই বিধায় আমরা এই ছোটখাটো অ্যাবস্ট্রাক্ট লাইক সিম্বল নিয়ে হচ্ছে এগুলাকে এক্সাজিরেট করে এমন একটা অবস্থা করি, রাইট? তো আইসিজে এটা হচ্ছে একটা, যেটা আমরা বাংলায় বলি খোঁজা প্রতিষ্ঠান, তার কিছু করার ক্ষমতা নাই, রাইট? সো ইয়া আমি মানে বেটার দেন নাথিং টাইপের আর কি, যদি এমন হয় একটা রুলিং। যেমন আমি আজকে হচ্ছে সাইন করে একটা সাইন করি পিটিশন, যে ছাত্রলীগকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার জন্য একটা পিটিশন আমি সাইন করি, এবং আমি ফেসবুকে শেয়ার করি, সবাইকে রিকোয়েস্ট করি, এবং আপনারা যারা শুনছেন আপনারা জানেন এটা সাইন করেন। নাও সেক্ষেত্রে যেটা হবে যে মানে এগুলো কিছুটা অর্থ বহন করে, রাইট? লাইক ক্যাপাসিটি যদি চিন্তা করি, যেমন ছাত্রলীগকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করাটা পসিবল, এটা চাইলে ইউনাইটেড নেশনস থেকে শুরু করে যারা যারা বডি আছে, হিউম্যান রাইটস যারা গ্রুপ আছে, তারা চাইলে এতটুকু করতে পারবে, এটা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে বাংলাদেশ সরকারকে টেররিস্ট সরকার হিসেবে ঘোষণা করার দাবি, সেই পিটিশন আমি সাইনও করবো না, এটা ইম্পসিবল, এটা সম্ভবই না, এটা হবে না কখনো। কারণ ইউএস এর এখানে স্বার্থ আছে, বাংলাদেশ সরকারের সাথে কনফ্রন্টেশনে যাবে না ওরা, কিন্তু ছাত্রলীগের ক্ষেত্রে মেবি ইয়েস। এবং এতে করে কি হবে, যারা ছাত্রলীগের সদস্য গুন্ডা পান্ডা, এরা ভবিষ্যতে ইউএসএতে হয়তো পড়াশোনা করতে আসবে না, ভিসা পাবে না, একটা মিনিমাম লেভেলে অ্যাকাউন্টেবিলিটির আওতায় হয়তো আনা যাবে। তো কামিং ব্যাক টু ইউর তোমার আইসিজে কোয়েশ্চেন, ওই যে কারণে বললাম যে ধরো ছাত্রলীগকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করাটা হোপফুলি করতে পারলে এটা রেজাল্ট আসবে। বাংলাদেশ সরকারকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করতে চাওয়াটা এটা একটা অর্থহীন চাওয়া। একইভাবে আইসিজে বা এই ধরনের ইন্টারন্যাশনাল ইয়েগুলোর কাছ থেকে কোনো ধরনের কোনো ফ্রুটফুল কিছু আশা করা, এটা দুরাশা, তাদের কিছু করার সামর্থ্য নাই, এটা একটা সিম্বলিক বিষয় হবে। এবং আমি সত্যি কথা বলতে খুব বেশি এনথুজিয়াস্টিক হব না পার্সোনালি এগুলার ব্যাপারে, বাট যদি কোনো ধরনের রুলিং আসে বা যদি কোনো ধরনের অ্যাটলিস্ট আসে, কি বলে, বিবৃতি আসে, স্টেটমেন্ট আসে, maybe I will still take it because something is better than nothing আর কি। Hopefully it doesn't get to that point. আমি অনেক কমেন্টস দেখেছি যে প্রিসিলা তুমি কি মনে করো যে নতুন একটা গভর্নমেন্ট আসলে এটা সব বন্ধ হয়ে যাবে? And আরেকটা কমেন্ট কোয়েশ্চেন, just now Imran Ahmed কমেন্ট করলো যে what will be the definition of democracy for Bangladesh right now? Two-part question for you.
এটা খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে ডেমোক্রেসির সংজ্ঞা কি, রাইট? কারণ তুমি Yeah. তো জানো ইউএসএ তে এখন সবকিছুই হচ্ছে ডেমোক্রেসি, লাইক ডেমোক্রেসি ইজ এট স্টেক, ডেমোক্রেসি ইজ অন দ্য ব্যালট, এই টাইপের কথাবার্তা হয় যে ট্রাম্প হচ্ছে ক্ষমতা আসলে ডেমোক্রেসি ইজ অন দ্য ব্যালট, Mhm. ভোট দিতে হবে, ট্রাম্পকে ভোট আউট করতে হবে না। বাংলাদেশেও ডেমোক্রেসির কথা হয়। এবং আমি দেখছিলাম হচ্ছে কে এটা নিঝুম মজুমদার আর কে জানি, আমি একটা পোস্ট দেখলাম, উনি বলছেন যে এই রকম এই রাজাকার সব তাড়ানো লাগবে দেশ থেকে, যারা এই কোটা আন্দোলনের রাজাকার না। আমার প্রশ্ন হচ্ছে যে একটা ডেমোক্রেটিক সিস্টেমে যদি মোর দেন 50% মানুষ রাজাকার হয়, তাইলে তো ওনারা মাইনরিটি। এবং ডেমোক্রেটিক সিস্টেমের প্রতি যদি ওনাদের কোনো সম্মান থেকে থাকে, তাইলে এই দেশে ওনারা রাজাকার। ওনাদের কাছে রাজাকারের সংজ্ঞা কি? রাজাকারের সংজ্ঞা কিভাবে দাঁড় করানো হয়? এটা কি কোনো ডেমোক্রেটিক প্রসেসে দাঁড় করানো হয়? আজকে তাহলে একটা ভোট নেওয়া হোক, একটা রেফারেন্ডাম করা হোক যে বাংলাদেশের মানুষ কি মনে করে যে এই দেশে সত্যিকার রাজাকার কারা? বর্তমান সরকার, নিঝুম মজুমদার, যারা সাপোর্ট করছেন ছাত্রলীগ, এরা সত্যিকার রাজাকার, নাকি কোটা আন্দোলন যারা ছাত্ররা করছে, যারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করছে, তার আজকে রেফারেন্ডাম করা হোক। আজকে যদি 51% এই দেশের মানুষ মনে করে যে ছাত্ররা রাজাকার না, তারা রাজাকার, তাহলে কি তারা দেশ ছেড়ে যাবে? এক্সকিউজ মি। সো আমি জানি না যে ডেমোক্রেসি কাকে বলা হয়, ডেমোক্রেটিক প্রসেস কাকে বলা হয়। ওনাদের জগতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওনাদের হাতে ক্ষমতা আছে, পুলিশ আছে, বন্দুক আছে, ততক্ষণ পর্যন্ত ওনারা ডেমোক্রেসির সংজ্ঞা নির্ধারণ করবেন। ডাজন্ট ম্যাটার এটা কি পরিমাণ ডেমোক্রেসির সংজ্ঞার সাথে সাংঘর্ষিক সংজ্ঞার সাথে। তো উনি যে প্রশ্নটা করলেন যে এই সরকার পতন হবার পর তারপর অন্য সরকার, এই ব্যাপারে আমি আমার পার্সোনাল অবস্থানটা একটু ট্রিকি এবং মেবি সামওয়াট কনফিউজিং। যে আমি এই সরকারের পতন চাই, আমি স্বৈরাচারী সরকারের পতন চাই, কিন্তু তার মানে এটাকে এইভাবে ট্রান্সলেট করার সুযোগ নাই আমি চাই বিএনপি জামাত ক্ষমতায় আসুক। তারপর কে ক্ষমতায় আসবে আমার এটা ইজ নট ইভেন মাই হেডেক। এই সরকারের পতন হওয়ার পর, একটা নিরপেক্ষ ভোট হওয়ার পর, তারপর যদি জনগণ আবার এই সরকারকে ভোট দিয়ে নিয়ে আসে, আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট। I have zero issue with it. যদি এই সরকার পতন হওয়ার পর মানুষ নিরপেক্ষ ভোট দিয়ে আবার এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনে, আমি খুশি মনে তাদেরকে বরণ করব। নাও এই ডিস্টিংশনটা আমি মেক করছি কেন? ধরো যারা বিরোধী দলের, তারা কিন্তু ডেমোক্রেটিক প্রসেসের প্রতি সম্মান নাই। তারা বাই হুক অর বাই ক্রুক তারাই ক্ষমতায় যেতে চায়। নাও একটা নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তারপর সেটাতে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারা কিন্তু সেটা চায় না। তাদের কথা হচ্ছে যে আমরা কোন সিস্টেমে ক্ষমতায় যেতে পারি। তো আমি তো সেটাকে সমর্থন করতে পারি না। তো যেই কারণে আমার পজিশন হচ্ছে এই স্বৈরাচারী সরকারের পতন, তারপর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়ে আমি বিএনপি আসুক এমন চাওয়া আমার নাই, জামাত আসুক এমন চাওয়া নাই, আওয়ামী লীগ আসুক এটার বিরুদ্ধে আমার কোনো ইয়ে নাই। আমি মানুষের হাতে ছেড়ে দিতে চাই, জনগণ ডিসিশন নেবে, ডেমোক্রেটিক প্রসেস যাকে আনবে আমি তাকে নিতে আমার কোনো আপত্তি নেই। Thank you so much. That was a wonderful response. And আপনি যেহেতু রাজাকারের কথা বললেন, আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু রাজাকার কল করেছেন pretty much all the protesters. So was that right on the part of a prime minister to her people? এই কথা বললে তো এখন আমাদেরকে সভ্য পৃথিবী কিভাবে অপারেট করে এটা সামনে রেখে রেফারেন্স পয়েন্ট হিসেবে আলোচনা করতে হবে। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ অভিভাবক জ্ঞান করা হয়, এবং তুমি এই যে ট্রাম্পের যে অ্যাসাসিনেশন অ্যাটেম্পটের ঘটনাটা যদি দেখো, সেই ঘটনার পর বাইডেনের রেসপন্স কেমন ছিল, রাইট? সো মানে পলিটিক্স অ্যাসাইড, বাইডেন তো ওই সময় এসে পলিটিক্স নিয়ে কোনো কথা বলেন নাই। বাইডেন ক্লিয়ারলি সেটা বলেছেন যে আমাদের এখানে ভায়োলেন্সের কোনো স্থান নাই এবং ইয়ে করা হবে, এবং ট্রাম্পের প্রতি ইয়ে করা, লাইক দিস ইজ দ্য মিনিমাম ইউ ক্যান এক্সপেক্ট। তো একটা দেশের সরকার স্পেশালি ছাত্রদের ব্যাপারে যদি এই ভাষায় কথা বলে, ছাত্ররা তো কোনো অন্যায্য দাবি করছে না, খুবই ন্যায্য যৌক্তিক একটা দাবি। এবং ন্যায্য যৌক্তিক যদি নাও হয়, অযৌক্তিক দাবিও যদি বা হয়, তারপরে কি উনি এই ভাষায় কথা বলতে পারেন? তো ওনারা তো আসলে কি বলবো, মানে উনি ছাত্রলীগের জন্য কান্না করেন। বুয়েটে যখন একটা এরকম আন্দোলন হয়, আজকে থেকে অনেক বছর আগে, আমি আমার ইউটিউব চ্যানেলে তখন এটা রিভিউ করেছিলাম, যে উনি এসে ছাত্রলীগের ছেলেপেলের জন্য কান্না করছেন, অথচ ছাত্রলীগের হাতে নির্যাতিত ছেলেদের পক্ষে একটা কথা শব্দ ওনার মুখ থেকে আসে নাই। এই ঘটনার মধ্যে ছাত্রলীগের ছেলেরা সবার ছাত্রদের উপর নির্যাতন করলো, মেয়েদের উপর নির্যাতন করলো, শিক্ষকদের উপর নির্যাতন করলো, উনি এসে হচ্ছে সাধারণ ছাত্রদের দোষারোপ করছেন। ছাত্রলীগের ব্যাপারে একটা ওনার কথা নাই, একটা কোনো ভাষ্য নাই। তো এই ধরনের নোংরামি করার পর আই ডোন্ট নো তুমি ধরো আর কি আশা করা যায় ওনাদের কাছ থেকে? Well, আপনাকে অনেক অনেক ধন্যবাদ. I kept you for longer than I wanted to, but অনেকে আপনার কথা অনেক অনেক appreciate করেছে, so I had no choice. As always, I appreciate your time so much, and বলতে হবে না, I hope to do another stream with you because I know we're gonna do one. It just depends on the topic. Thank you so much. Sure. Yep. Thank you, Priscilla. Thank you for the opportunity. অবশ্যই, of course. ভালো থাকবেন আপনি.